নমস্কার, আমি অমিতাভ মুখার্জি, লালবাগ সিংহী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন দর্শন শিক্ষক। আমি গতকাল আমার কিছু প্রাক্তন ছাত্র তথা অভিভাবকের অনুরোধে এবং আমার পরিবারের অনুপ্রেরণায় আমি দর্শন সম্পর্কে দু এক কথা বলার চেষ্টা করেছি বা পড়িয়েছি বলতে পারো। কাদের উদ্দেশ্যে না, আমার এই নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। তারা যদি কিছু উপকৃত হয় তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই পড়ানো শুরু করার আগে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা জানাই তাদের, যারা প্রথম দিনের আমার ওই পড়ানোর পরিপ্রেক্ষিতে আমাকে যেভাবে তারা শুভেচ্ছা জানিয়েছেন, যেভাবে তারা শ্রদ্ধা জানিয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, সে কথা আবার জানাচ্ছি। যাই হোক, আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি। আমি চলে আসি পড়ানোর ক্ষেত্রে। অর্থাৎ কালকে আমি বলেছিলাম দর্শন কাকে বলে, ফিলোসফি কাকে বলে, ফিলোসফার কিভাবে পেলাম শব্দটা। সেই সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম যে সেগুলো বিস্তারিত আলোচনা করেছি, কাজে সেগুলো আলোচনা আজ যাব না, শুধু একটু ছুঁয়ে যেতে হবে, নইলে ধারাবাহিকতা থাকে না। আমি বলেছিলাম সেই দর্শন বা ফিলোসফি দুটো অর্থেই, কিন্তু মানে আমরা আলাদা করে দর্শনের আলোচনা যদি বলো, তাহলে আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, যদি বলো তাহলে সেক্ষেত্রে ভারতীয় দর্শন যখন আমরা আলোচনা করব তখন নিশ্চয়ই দর্শন সম্পর্কে আমরা ভাববো বা চিন্তা করব। আমরা এখন দর্শন এবং ফিলোসফির সমার্থক ধরে নিয়েই আমরা আলোচনাটাকে করব, কিভাবে আমরা সেই ফিলোসফি বা দর্শনকে পেলাম। কিন্তু কালকে আমি যেগুলো বলেছি তাকে একটা ছোট্ট লাইনে শেষ করব। যেমন আমরা জেনেছি ফিলোসফি দুটো, এই ইংরেজি শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে এসছে, ফিলজ এবং সোফিয়া। ফিলজ মানে কালকেই জেনে গেছো যে আগ্রহ বা অনুরাগ, আর সোফিয়া মানে হচ্ছে জ্ঞান। তাহলে জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ হচ্ছে ফিলোসফি। আর পাশাপাশি আমরা দেখেছি পিথাগোরাস মতান্তরে আর কি, পিথাগোরাস ফিলোসফার শব্দটার ব্যবহার করেছিলেন, কিন্তু তার থেকেও আরও সুন্দর করে উপস্থাপিত করলেন গ্রিক দার্শনিক সক্রেটিস। তিনি এটাও কিন্তু মতান্তরে, অর্থাৎ কেউ বলছেন পিথাগোরাস ফিলোসফার শব্দটা উদ্ভব ঘটিয়েছেন, আবার কেউ বলছেন না সক্রেটিস। যাই হোক, আমরা সে তাত্ত্বিক আলোচনায় যাব না। আমরা শুধু জেনে রাখলাম যে সক্রেটিস বলেছিলেন যে আমি জানি আমি কিছুই জানি না, এই অর্থে আমি একজন জ্ঞানানুরাগী বলতে পারো বা ফিলোসফার বলতে পারো। পাশাপাশি আমরা দর্শন শব্দটাকে দেখলাম যে দর্শন মানে হচ্ছে ভারতীয় মতে আর কি, সেই সংস্কৃত দর্শন শব্দটা মানে হচ্ছে, মানে ফিলোসফির বাংলা করলে যেটা আমরা পাচ্ছি, সেই দর্শন শব্দটা মানে হচ্ছে দেখা। তবে আমরা ভারতীয় দৃষ্টিভঙ্গিতে দেখলাম দর্শন মানে দেখা বলতে কোন দেখাকে বোঝাচ্ছে না, আত্মাকে, আত্মদর্শন বা সত্যের উপলব্ধি বা সত্যকে দেখা। এই ছিল আমাদের কালকের আলোচনা বিস্তারিতভাবে। সেটা আগের ভিডিওটা তোমরা একটু দেখে নেবে। আমি আজকে চলে আসি দর্শন বা ফিলোসফি আমরা কিভাবে পেলাম। কিন্তু এই আলোচনাটা দেখবে যখন বলতে যাব, তোমাদের সিলেবাসও রয়েছে, অর্থাৎ এখানে ভারতীয় দার্শনিকদের বক্তব্য কিন্তু তুলে ধরা এখনো হয়নি, সেটা ভারতীয় দর্শন পড়ার সময় আমরা পাবো। এখানে আমরা যাদের কথা বলবো তারা সকলেই অত্যন্ত শ্রদ্ধেয় পাশ্চাত্য দার্শনিক। যাই হোক, আমরা শুরু করি। তাহলে দর্শনের উৎপত্তিটা কি করে হলো, অর্থাৎ দর্শনের উদ্ভবটা কি করে হলো, দর্শনকে আমরা কি করে পেলাম। সেই দর্শনকে আমরা কি করে পেলাম বলতে গিয়ে অনেক দার্শনিক অনেক কথা বলেছেন, সবারই কথা বলা তো সম্ভব নয় এইটুকু সময়ের মধ্যে। আমরা সেখানে কয়েকজনের মতামত নিয়ে আলোচনা করব। প্রথম মতটা যার চলে আসছে সেটা হচ্ছে, তার নামটা আমি একটু বাদে বলছি, তার আগে আমি বলি প্রথম মতটাতে আমরা পাচ্ছি বিস্ময় থেকে দর্শনের শুরু। বিস্ময় থেকে দর্শনের শুরু, অর্থাৎ ফিলোসফি বিগিনস ইন ওয়ান্ডার। বিস্ময় থেকে দর্শনের শুরু কেন বলছি না, এই কারণে বলছি যে মানুষ হলো বিধাতার অশান্ত সন্তান। মানুষ বড় অতৃপ্ত, মানুষের মধ্যে শুধু প্রশ্ন কি, কেন, কবে, কোথায়, এই প্রশ্নগুলো শুধুই আসেনি। আর এই প্রশ্নগুলো মানুষের ভেতরে আসছে কখন, যে যখন মানুষ বিস্মিত হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে,
মনে করো তো বিশাল এক সমুদ্র, অনন্ত সমুদ্রের সামনে দাঁড়িয়ে তোমার মনে কি প্রশ্ন জাগে না, আচ্ছা এই বিরাট সমুদ্র কে সৃষ্টি করলো, কোথা থেকে এলো? বিশাল এক উত্তুঙ্গ আকাশ ছুঁয়েছে এমন পাহাড়ের নিচে দাঁড়িয়ে তোমার মনে কি প্রশ্ন জাগছে না যে আচ্ছা এত বড় পাহাড়, সত্যি কথা একে কে সৃষ্টি করলো, কোথা থেকে এলো? বিশাল গভীর অরণ্য, তার মধ্যে দাঁড়িয়ে কি তোমার মনে প্রশ্ন জাগছে না যে এত বড় বন, এত বড় বনাঞ্চল কোথা থেকে এসে গেল, কে করলো? তো এই যে নানান প্রশ্ন, আমরা কিছু কোথাও যেতে হবে না, সমুদ্র পাহাড় বা বনেও যেতে হবে না, শুধু তোমার বাড়ির থেকে এক পা বেরিয়ে ওপরে আকাশটার দিকে তাকাও, সেই অনন্ত আকাশ, হ্যাঁ অসীম আকাশ, সেই আকাশটার দিকে তাকিয়ে কি মনে হয় না আছে এটা কতখানি, কত দূর বিস্তৃত? হয়তো বিজ্ঞান তার উত্তর দিয়েছে, কিন্তু আমাদের মনে প্রশ্নগুলো জেগেছে কি, কেন, কবে, কোথায়? এই জগৎ কি, এই জগৎকে কি কেউ সৃষ্টি করলেন? জীবন কি, মৃত্যু কি? এই সব প্রশ্নের উত্তর মানে এই সব প্রশ্নগুলো আসছে তখনই যখন আমরা অবাক হয়ে যাচ্ছি, বিস্মিত হয়ে যাচ্ছি। এগুলো দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি যে এত বড় সমুদ্র, এত বড় পর্বত, এই সব দেখে জগৎটার নানান বৈচিত্র্য দেখে আমরা যখন অবাক হয়ে যাচ্ছি, বিস্মিত হয়ে যাচ্ছি ভালো বাংলায় বললে, তখনই আমাদের মনে এই প্রশ্নগুলো জাগছে, জীবন কি, মৃত্যু কি, জগৎ কি, জগৎটাকে কে সৃষ্টি করলেন, এই সব প্রশ্নগুলোই চলে আসছে স্বাভাবিকভাবেই। তাই এইবার সেই দার্শনিকের নাম বলি, সেই প্রখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো বললেন, কি বললেন? বিস্ময় থেকে আমাদের মনে যে প্রশ্ন এলো, তাই তিনি সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি বললেন যে শাস্ত্রকে আমরা পেলাম সেটাই হচ্ছে দর্শন। তিনি বললেন বিস্ময় থেকেই দর্শনের উদ্ভব, ফিলোসফি বিগিনস ইন ওয়ান্ডার। এই প্রসঙ্গে আর পরের মতটা আমরা চলে আসার আগে আমি একটা ছোট্ট কথা বলে নিই। আমরা অত্যন্ত সাধারণ মানুষ, এই প্রখ্যাত দার্শনিকরা দর্শনের উদ্ভব সম্পর্কে যা বলেছেন আমরা শুধু সেইটুকুনি জানবো, আমাদের সেই ধৃষ্টতা নেই যে আমরা তার সমালোচনা করব, আমরা শুধু শুনে যাই, যা বলেছে পড়ে যাই। এর পরের মতটাই চলে আসি। পরের মতটা আরো সুন্দর। পরের মত হচ্ছে ফরাসি দার্শনিক প্রখ্যাত রেনে ডেকার্ট। তিনি কি বললেন? তিনি বললেন না না, বিস্ময় থেকে দর্শনের সৃষ্টি, মনে প্রশ্ন জাগছে, এটা তো ঠিক কথাই, কিন্তু কাছাকাছি যদি একটু সরে আসি আমরা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সংশয় থেকে দর্শনের শুরু। কেন বললেন তিনি? শুধু শুধুই বললেন না যে ফিলোসফি বিগিনস ইন ডাউট, অর্থাৎ আমাদের সংশয় বা সন্দেহ থেকেই দর্শনের শুরু। প্রশ্নটা সেই একই, সন্দেহ থেকেও মনে প্রশ্ন জাগে, আর অবাক হয়ে গেলে, বিস্মিত হয়ে গেলেও সেখানেও মনে প্রশ্ন জাগে। যাই হোক, রেনে ডেকার্ট বললেন, ফরাসি দার্শনিক রেনে ডেকার্ট বললেন যে সংশয় থেকে দর্শনের শুরু। কেন বললেন তিনি? শুধু শুধুই কি বললেন? না, তার আমলে কিছু মানুষ বড় মিথ্যাচার করতেন। তারা বলতেন এই আমি হচ্ছি ভগবানের দূত, আমার সঙ্গে তোমরা যোগাযোগ করো, আমাদের টাকা পয়সা দাও, আমরা ভগবানের সঙ্গে সরাসরি তোমাদের সম্পর্ক ঘটিয়ে দেবো, ভগবানের সঙ্গে কথা বলিয়ে দেবো। এইসব নানান রকম কথা তারা, কেউ জগৎ সম্পর্কে একরকম বলছেন, কেউ জীবন সম্পর্কে একরকম বলছেন। এই রকম অবস্থাতে মানুষের মনে একটা সন্দেহ দানা বাঁধল যে আচ্ছা সত্যিই কি তাহলে জগৎ আছে, সত্যিই কি তাহলে জীবন আছে, সত্যিই কি আমার অস্তিত্বটা আছে, মানে আমি বলতে যা বোঝায় সেই আমার অস্তিত্ব কি সত্যিই আছে, ঈশ্বরের কি সত্যিই অস্তিত্ব আছে? এই যে নানান সংশয়, সন্দেহ দেখা দিল, এই সন্দেহর ফলে মানুষ সব কিছুকে অস্বীকার করতে আরম্ভ করলো, বলে দূর, ও জীবন বলে কিছু নেই, ও ভগবান বলে বা ঈশ্বর বলে বা গড বলে ওসব কিছু নেই। পাশ্চাত্য দার্শনিকদের দৃষ্টিভঙ্গিতে আমরা আলোচনাটা করছি, তো কিছু নেই, কোনো কিছুর অস্তিত্ব নেই। মানুষ একদম অসহায় হয়ে পড়লো সন্দেহ করতে করতে, কোনো কিছুকে স্বীকার করছে না, কোনো কিছুকেই তার মানতে ইচ্ছে করছে না। এই অবস্থায় রেনে ডেকার্ট উপস্থিত হলেন। তিনি বললেন, তার সেই আত্মিক বিচার দর্শন, বিচারমূলক আত্মিক দর্শন তিনি শুরু করলেন। তিনি বললেন যে না না, নেই কেন, এসো আমরা প্রমাণ করে দিচ্ছি সব কিছুর অস্তিত্ব আছে। কিভাবে প্রমাণ করলেন তিনি? ভারী সুন্দরভাবে, তাঁর ভাষায়, ফরাসি দার্শনিক রেনে ডেকার্টের ভাষায়, কজিটো আর্গো সাম। তো সেই কজিটো আর্গো সাম, এই তিনটে শব্দ,
এর যদি আমরা ইংলিশটা ভার্সানটা পাই, ইংলিশ ভার্সানটা পাই, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে? তিনি বললেন আই ডাউট দেয়ারফর আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট। বাংলা করলে কি দাঁড়ায়? ভারী সুন্দরভাবে রেনে ডেকার্ট বললেন যে আচ্ছা দেখো, তুমি কাউকে বিশ্বাস করছো না, তুমি ঈশ্বরে বিশ্বাস করো না, আত্মায় বিশ্বাস করো না, জীবনে বিশ্বাস করো না, বেশ তো, এসো তো এবার তোমাকে একটা প্রশ্ন করি যে তুমি এই যে বিশ্বাস করছো না, তাহলে তোমার মধ্যে একটা সন্দেহ আছে, তাই না? তাহলে তুমি সন্দেহ করছো, এবার তোমাকে তুমি নিজে প্রশ্ন করো তো, আচ্ছা তাহলে আমার ভেতরে যখন আমি সন্দেহ করছি, তাহলে আমি তো তাহলে চিন্তা করতে পারছি, তাই নয় কি? আমি সন্দেহ করছি মানেই তো আমি চিন্তা করছি, তাহলে আমি চিন্তা করছি মানেই আমি আছি। দেখো আবার ব্যাপারটা আমি আরেকটু খোলসা করি। সেটা হচ্ছে ডেকার্ট বললেন কি, যে এসো সব কিছুর অস্তিত্বই আমরা প্রমাণ করতে পারবো যদি একটু সূক্ষ্মভাবে আমরা বিচার করি। আমি কোনো কিছুকেই অস্বীকার করছি না, আমি সব কিছুকে সন্দেহ করছি। ডেকার্ট বললেন তাহলে আমি নিজেরটাকে ধরেই যদি বলি, আমি সন্দেহ করছি, তাহলে আমি সন্দেহ করছি মানে আমার ভেতরে কেউ একজন আছে, সে চিন্তা করছে, তাই নয় কি? আমি সন্দেহ করছি মানেই তো আমার ভেতরে কেউ একজন আছে যে চিন্তা করার ক্ষমতাটা রাখে, যে চিন্তা করছে। তাহলে সে যদি চিন্তা করে, তাহলে তার অস্তিত্বকে তো আমি আর অস্বীকার করতে পারি না। তো এইভাবে সুন্দরভাবে ডেকার্ট বললেন আমি সন্দেহ করছি মানেই আমি চিন্তা করছি, আমি চিন্তা করছি মানেই আমি আছি। আমি বলতে আমার ভেতরের যে আত্মা, তার অস্তিত্বকে তিনি এইভাবে প্রমাণ করলেন, এইভাবে তিনি জগৎ, ঈশ্বর, সব কিছুর অস্তিত্বকে প্রমাণ করলেন, করে বললেন কি, যে আই ডাউট দেয়ারফর আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট। অর্থাৎ আমি সন্দেহ করছি মানেই আমার ভেতরে কেউ একজন আছে যে চিন্তা করছে। সে চিন্তা করতে যদি পারে, তাহলে তো তার অস্তিত্বকে অস্বীকার করা যায় না। তখন থেকে মানুষ আবার বুঝলেন যে সত্যি তো, তাহলে আমি যখন সন্দেহ করছি, তাহলে আমার ভেতরে তো কেউ একজন তাহলে সন্দেহ করার ক্ষমতাটা রাখে। তার মানে সে চিন্তা করছে বলেই তো সে সন্দেহ করছে, চিন্তা না করলে সন্দেহটা করলাম কি করে, তাই না? তাহলে আমি যদি সন্দেহ করতে পারি, চিন্তাও করতে পারি, তাহলে তো আমার ভেতরে কেউ একজন আছে যে এইগুলো করতে পারছে। আর সেটাকে না, সেটাই তো আমি। সেই আমিটাকে প্রমাণ করলেন ডেকার্ট। তাই ডেকার্ট সুন্দরভাবে বললেন যে সংশয় থেকে আমাদের মনে যে প্রশ্ন জাগলো, তার থেকে যে শাস্ত্রকে আমরা পেলাম, সেটাই হচ্ছে দর্শন বা ফিলোসফি। ঠিক আছে? এরপরেও আমি তো একটু আগে বলেছি অনেক মতামত আছে, আমরা অত মতামতে যাব না। এরপরেই আমরা আসছি আর একজন দার্শনিকের কথায়। তিনি বললেন যে উইলিয়াম জেমস, পাশ্চাত্য আরেক দার্শনিক, তিনি বললেন যে উপযোগিতা বোধ থেকেই দর্শনের শুরু। অর্থাৎ একজন দার্শনিকের উচিত আমি যে চিন্তাটা করব সেটা আমার কতটা প্রয়োজন মেটাতে পারবে, আমার কতটা উপযোগিতা মেটাতে পারবে, সেই উপযোগিতা বোধ থেকে, আমার প্রয়োজনীয়তার বোধ থেকে আমি যে শাস্ত্রকে পেলাম, আমার চিন্তা করতে গিয়ে যে শাস্ত্রকে পেলাম উইলিয়াম জেমসের মতে, সেটাই হচ্ছে দর্শন। আর একটা মত গেল, ঠিক আছে? আর বেশি মতের দিকে আমরা যাব না, তবে আর একজন দার্শনিকের কথা না বললে নয়। প্রখ্যাত আর একজন দার্শনিক, নামটা নিশ্চয়ই তোমাদের চেনা বা জানা, তিনি হচ্ছেন কার্ল মার্কস। তিনি বললেন যে জীবন আর অভিজ্ঞতার সমালোচনা এবং সমাধানের চেষ্টা করতে গিয়ে, দেখো কত সুন্দর কথা বলছেন কার্ল মার্কস। তিনি বলছেন জীবন এবং অভিজ্ঞতার, অর্থাৎ আমাদের জীবন এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যে এত অভিজ্ঞতা লাভ করছি, নানান জিনিস জানছি, তার সমালোচনা, ঠিক জানছি কিনা তার সমালোচনা, এবং সেই সঙ্গে সঙ্গে সেই সমালোচনার মধ্যে দিয়ে আমরা যে আমাদের জীবনটাকে বোঝার চেষ্টা করছি, তার জন্যে আমরা যে শাস্ত্রকে পেলাম, অর্থাৎ জীবনের সমালোচনা, জীবন এবং অভিজ্ঞতার সমালোচনা এবং তার সমাধানটাও আমাদেরকে বের করতে হবে। আমার সমস্যা আমার সমাধান করতেই হবে। তাহলে সেই সমস্যার সমাধান করতে গিয়ে আমরা যে শাস্ত্রকে পেলাম, সেটাই হচ্ছে দর্শন। মার্কস আর একটা ভারী সুন্দর কথা বললেন, মানে দর্শনকে কত উচ্চতায় নিয়ে গেলেন। দর্শন বলতে আমি কিন্তু দর্শন এবং ফিলোসফি দুটোর সমার্থক অর্থেই কথাটা বলছি। দর্শনও যা, ফিলোসফিও তাই, সেই অর্থেই কিন্তু এই আলোচনাটা আমরা করছি। যাই হোক, সেই উচ্চতার মার্গ কোথায় নিয়ে গেলেন কার্ল মার্কস? তিনি বললেন দর্শন আমাদের পথ নির্দেশ করবে। কিসের পথ নির্দেশ করবে? না,
এই সমাজে শোষক শ্রেণী যেদিন বিলুপ্ত হবে, অর্থাৎ শোষক শ্রেণীকে বিলুপ্ত করে একটা শ্রেণীহীন সমাজ তৈরি করবে, আর তার পথ নির্দেশ করবে কে? না এই দর্শন বা ফিলোসফি। তাহলে এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে আমরা আর একটু ছোট্ট করে একটু বুঝিনি কি দেখলাম? দর্শনের উৎপত্তি সম্পর্কে অনেক মত আছে আমি বলেছি, আর সবগুলোই পাশ্চাত্য দার্শনিকদের দৃষ্টিভঙ্গিতে আমাদের আলোচনাটা করেছি। সেখানে প্লেটো বললেন বিস্ময় থেকে, অর্থাৎ অবাক হয়ে যাওয়া থেকে আমাদের মনে যে নানান প্রশ্ন জাগে, তাই বিস্ময় থেকেই দর্শনের শুরু। ফিলোসফি বিগিনস ইন ওয়ান্ডার। পাশাপাশি রেনে ডেকার্ট বললেন যে আমি সন্দেহ করছি মানেই আমি চিন্তা করছি। যখন চারিদিকে সন্দেহের বাতাবরণ চারিদিক ছেড়ে গেছে, কেউ কোনো কিছু বিশ্বাস করে না, জগৎ সম্পর্কে একরকম আলোচনা, ঈশ্বর সম্পর্কে একরকম আলোচনা, আত্মা সম্পর্কে একরকম আলোচনা, তখন রেনে ডেকার্ট বললেন যে না না, আমি সন্দেহ করছি মানেই তুমি তো সেখান থেকে তোমার উত্তর পেয়ে যাচ্ছ। আমি সন্দেহ করছি মানে আমি চিন্তা করছি, আর আমি চিন্তা করছি মানেই তাহলে আমার অস্তিত্বকে তো আমি অস্বীকার করতে পারি না, অতএব আমি একটা অস্তিত্বশীল জীব। I doubt, therefore I think, therefore I exist. তাই তিনি বললেন সংশয় থেকেই দর্শনের সৃষ্টি। আর পাশাপাশি উইলিয়াম জেমস কি বললেন না, জীবনের সংঘাতে আমরা নানান সমস্যার সমাধান করার চেষ্টা করি, আর সেই সমাধান করতে গেলে আমাদের উপযোগিতা বোধটা আছে যে আমার কোনখানে কোন প্রয়োজনীয়তাটা রয়েছে, কোন উপযোগিতার জন্যে আমার নিজস্ব মানে প্রয়োজনীয়তার জন্যে আমি কি করে আমার সমস্যার সমাধান করব, তার উত্তর খুঁজতে গিয়ে আমরা পেয়ে গেলাম যে শাস্ত্রকে, সেটাই হচ্ছে দর্শন। তিনি তার মতো বললেন। আমরা তো বলেছি যে আমাদের সেই ধৃষ্টতা নেই যে এই দার্শনিকদের সমালোচনা করা, তাই তারা যেটা বলছেন আমরা শুধু শুনছি মাত্র এবং শুনে নিচ্ছি, বুঝছি এবং পরীক্ষার সময় লিখব, তাই নয় কি? আর সব শেষে যেটা বললাম, প্রখ্যাত দার্শনিক কার্ল মার্কস বললেন জীবন এবং অভিজ্ঞতার সমাধান করে, জীবন এবং অভিজ্ঞতাতে আমাদের অনেক সমস্যা আসে, ব্যক্তিগত সংঘাতে, আমাদের জীবন সংঘাতে নানান সমস্যা আসে, তার সমাধান এবং তার প্রথমে তার সমালোচনা এবং তার সমাধান করতে গিয়ে আমরা তার যে শাস্ত্রকে পাই সেটাই হচ্ছে দর্শন বা ফিলোসফি। আমি একটু আগে বলেছি ফিলোসফি বা দর্শন অর্থে দুটো অর্থই আমরা বলবো। তাহলে সব শেষে আমরা কি বলতে পারি? সেই সঙ্গে সঙ্গে কার্ল মার্কসের আরেকটা কথাও মনে করিয়ে দিই। তিনি বললেন এই ফিলোসফি বা দর্শনই হচ্ছে শোষক শ্রেণীকে বিলুপ্ত করে একটা শ্রেণীহীন সমাজ তৈরি করার পথপ্রদর্শক। বললাম না একটু আগে যে ফিলোসফিকে তিনি কোন উচ্চ মার্গে স্থান দিয়েছেন। তো যাই হোক, আমরা তাহলে কি দেখছি না, জীবন তাহলে এইটুকু আলোচনার মধ্যে দিয়ে আমরা দর্শনের সংজ্ঞা খুঁজতে গিয়ে খানিকটা পেয়ে গেছি, আর একটু এগোলেই পেয়ে যাব, সেটা আমি পরের দিন বলবো। তাহলে এইটুকুর মধ্যে দিয়ে আমরা শেষ কথাটা কি বলতে পারি না, জীবন সমস্যার সমাধান করা, জীবনের সমস্যার সমাধান করা, আর যুক্তিসঙ্গতভাবে জীবনকে নিয়ন্ত্রিত এবং পরিচালিত করা। আবার বলছি, জীবন সমস্যার সমাধান করা, জীবনের যত সমস্যা তো থাকবেই, তো সেই জীবনের সমস্যার সমাধান করা আর যুক্তিসঙ্গতভাবে জীবনটাকে নিয়ন্ত্রিত পরিচালিত করা কার উদ্দেশ্য? না ফিলোসফি বা দর্শনের উদ্দেশ্য। তাহলে আজকে আবার বলবো, এর বেশি না, এর বেশি হয়ে গেলে মুশকিল। আবার এইটুকুই আগে আমরা আজকে জানি, পরের দিনকে আর বেশি দর্শনের স্বরূপ নিয়ে আমি বেশি আলোচনায় যাব না, পরের দিনকে আর একটুখানি বলতে হবে। সেটা কি বলতে হবে সেটা একটু তোমাদের শুনিয়ে রাখি। এর পরের দিনকে আমরা সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং দর্শনের সম্পর্কটা কি, এবং সেই সঙ্গে সঙ্গে এই যে তুমি ক্লাসে ফিলোসফি নিয়ে ভর্তি হয়েছো, তার জন্য হয়তো তোমাকে কেউ কেউ বলছে ফিলোসফি নিয়েছিস, দর্শন নিয়েছিস, আজকের দিনে আর সেসবের কি প্রয়োজন আছে? তখন তোমাকে তো একটা উত্তর দিতে হবে। তুমি তো যা দর্শন নিয়ে বসে আছো, ফিলোসফি লিখে বসে আছো, যাই হোক ফিলোসফি বা দর্শন নিয়েছো, তো তোমাকে তো একটা উত্তর দিতে হবে। যে তোমাকে সমালোচনা করছে তোমারই পাশে তোমারই কোনো বন্ধু, যে হয়তো সায়েন্স নিয়েছে, কমার্স নিয়েছে, এখন অবশ্য আস্তে আস্তে উঠে যাবে, এবার সামনের দিনে সে সব আর থাকবে না। যে ফিজিক্স নেবে সেই ইতিহাসও পড়বে, সামনের দিনে সেই দিনে আসছে, সেদিনও হয়তো আমরা আর এই বলার সুযোগ পাবো না। কিন্তু এখনো পর্যন্ত যারা সায়েন্স নিয়েছে তারা হয়তো বলবে ফিলোসফি নিয়েছিস, তো এর উত্তর তুমি কি দেবে? না, আজকে তার উত্তর আমি দেব না। তার উত্তর আমরা আগামী
এপিসোডই বলো, আগামী ভিডিওতেই বলো, তার উত্তর আমি দিয়ে, তবে এই যে দর্শনের একটা এতটা পড়ে এলাম আমরা, এতটা জেনে এলাম আমরা, তাতে আমরা দর্শনের একটা সংজ্ঞাকে নিশ্চয়ই খুঁজে বের করব। তাই আমাদের আলোচনার শেষ পর্যায়ে, আর ওই যে সমালোচনাগুলো বললাম, সেই সমালোচনার উত্তরও আমি পরের দিনকে দেব। তোমরা যদি বুঝতে পেরে থাকো বা বোঝার চেষ্টা করে থাকো, তাহলেই আমার এই বলা বা এই পড়ানোটা সার্থক হবে। তো যদিও আমি জানি তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা আমার থেকে অনেক অনেক ভালো বোঝাবেন, অনেক ভালো তোমরা জানতে পারবে, তবুও আমার চেষ্টা, সামান্য চেষ্টাটা যদি তোমাদের কাজে লাগে, তাহলেই সেটা আমার এই বলারটা সার্থক করে তুলবে। নমস্কার।